আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা রাখি তোমরা যে যেখানে আছো, যেভাবেই আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমাদের জীবনটি খুব ছোট, সেই জীবনে চলার পথ কিন্তু দুটি, একটি ভালো, একটি মন্দ। আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই ভালো, এই মন্দ, এই দুটির মধ্যে কোনটি ভালো, কোনটি সঠিক সেটিকে বাছাই করে চলতে হয়। আজ আমরা যে কোর্সটি নিয়ে আলোচনা করব, সেই কোর্সটি কিন্তু এই ভালো মন্দ, ন্যায় অন্যায় এই সংক্রান্ত আলোচনা করে। আজ আমরা জানব সাধারণ নীতিবিদ্যা। তোমরা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমরা দর্শন নতুন নতুন জানছো এবং আজ আমরা দর্শনেরই একটি শাখা সাধারণ নীতিবিদ্যা সে বিষয়ে আলোচনা করব। আমরা নীতিবিদ্যার একেবারে প্রথম যে আলোচনা, নীতিবিদ্যা কি, নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান, নীতিবিদ্যা কি ধরনের আলোচনা করে, এই বিষয়গুলো আমরা জানব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠদান কার্যক্রম শুরু করি। আজকের পড়াতে যাবার আগে আমি নীতিবিদ্যা বোঝানোর জন্য একজন দার্শনিকের জীবদ্দশা আলোচনা করব। নীতিবিদ্যা বুঝতে হলে তোমরা যদি এই দার্শনিকের জীবনটি জানো, তাহলে আমার মনে হয় তোমাদের নীতিবিদ্যা কি আসলে সেই বিষয়টিতে সম্বন্ধে বুঝতে কোনো সমস্যা থাকবে না। একজন দার্শনিকের ছবি আমি তোমাদের জন্য রেখেছি, দার্শনিক সক্রেটিস। সক্রেটিসের সময় একদল লোক ছিলেন যারা শিক্ষা দিতেন অর্থের বিনিময়ে, তাদের বলা হয় সোফিস্ট। সোফিস্টদের যে জ্ঞান বিতরণের যেই মূলনীতি ছিল, তারা বলতেন যে তাদের মূল থিওরিটা ছিল এরকম: হোয়াট ইজ ট্রু টু মি ইজ ট্রু ফর মি, হোয়াট ইজ ট্রু টু ইউ ইজ ট্রু ফর ইউ। এই যে বাক্যটা, এই বাক্যটা কেমন দ্বিধান্বিত, মানে ব্যক্তিনিষ্ঠ জ্ঞান। নীতির ক্ষেত্রে যদি বলি, এই ব্যক্তিনিষ্ঠ নৈতিক জ্ঞান কিন্তু কি হয়, অনেক অন্যায়কেও প্রতিষ্ঠা করে দেয়। সক্রেটিস কিন্তু এর বিরুদ্ধে আপত্তি করতেন। সক্রেটিসের জ্ঞান প্রচারের মাধ্যম কি ছিল? সক্রেটিসের জ্ঞান প্রচারের মাধ্যম ছিল রাস্তাঘাটে পরিচিত জন বা তাদের বন্ধু বান্ধবদের সাথে আলোচনায় জড়িয়ে যাওয়া, এবং আলোচনার মধ্যে সক্রেটিস ন্যায়ের কোনো প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করতেন, তার উত্তরে কিন্তু যৌক্তিকভাবে একটি উত্তর বের হয়ে আসতো, এবং তা থেকেই কিন্তু ন্যায় কি, অন্যায় কি, ভালো কি, মন্দ কি, এই বিষয়গুলো চলে আসতো। এভাবে যখন সক্রেটিসের জ্ঞান বিতরণ চলতে লাগলো, মানুষজন সচেতন হতে লাগলো, তখন কিন্তু শাসক গোষ্ঠী সেটি মেনে নেয়নি, তাকে বন্দী করা হয়েছিল। এবং সক্রেটিস কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি। এই জন্য সক্রেটিস কি করেছিলেন? হেমলক পান করে, মৃত্যুবরণ করে সার্বজনীন নৈতিক নীতিকে প্রতিষ্ঠা করে গেছেন। সক্রেটিস তার প্রচারিত বাণীকে সত্য প্রমাণ করার জন্য কিন্তু এই আত্মহতি দিয়েছিলেন। সক্রেটিস সম্বন্ধে আমরা জানি কি করে? সক্রেটিস কিন্তু নিজে কোনো বই লিখে যাননি, কিন্তু আমরা জানি কি করে? আমরা জানি তার ছাত্র প্লেটোর মাধ্যমে। প্লেটো বেশ কিছু বই লিখেছেন। একটি বই ক্রিটো। ক্রিটো ছিলেন সক্রেটিসের বন্ধু। সক্রেটিসের এই বন্ধু ক্রিটো কিন্তু সক্রেটিসকে বলেছিলেন, আমি তোমাকে পালাতে সাহায্য করব, কিন্তু সক্রেটিস রাজি হননি। এবং সক্রেটিস নীতিবিদ্যার যে ধারণা দিয়েছেন, নৈতিকতার যে ধারণা দিয়েছেন, সেটি আমরা ক্রিটোতে দেখি। যেমন ক্রিটোর দুটি উক্তি আমি এনেছি ক্রিটো বইয়ের: কাউকে আমাদের আঘাত করা উচিত নয়, আমাদের প্রতিজ্ঞা পালন করা উচিত। এই যে বাণীগুলো, এগুলি কিন্তু নৈতিকতার সার্বজনীন বাণী। এছাড়াও প্লেটোর রচিত অন্য একটি গ্রন্থ অ্যাপোলজি। অ্যাপোলজিতেও কিন্তু সক্রেটিসের একটি উক্তি আমরা পাই, যেখানে নৈতিকতার প্রকাশক। যেমন সক্রেটিসকে যখন শাসক গোষ্ঠী বলেছিলেন যে তুমি মেনে নাও, এতদিন পর্যন্ত তুমি যা প্রচার করেছো সব মিথ্যা, তুমি যদি এটি বলো তাহলে তোমাকে ছেড়ে দিব, কিন্তু সক্রেটিস মেনে নেননি। সক্রেটিস বলেছেন যে অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। মানে কি? মানে হচ্ছে যে জীবনে নৈতিকতা নেই,
যে জীবনে নিজস্ব আদর্শ নেই, নিজস্ব রেসপেক্ট নেই, সেই জীবনটি কি না জীবনে বলা যায় না। তো সক্রেটিসের যে জীবদ্দশা আমরা দেখলাম, তার নীতি দর্শন যা জানলাম, তা থেকে কিন্তু আমরা নৈতিকতা সম্বন্ধে, নীতি সম্বন্ধে ধারণা লাভ করি। তাহলে চলো আমরা এবার নীতিবিদ্যার আলোচনায় চলে যাই। নীতিবিদ্যা, এথিক্স কী নিয়ে আলোচনা করে সেটি বোঝার জন্য আমি কিছু ছবি দেখাবো তোমাদের, এবং এথিক্সের সংজ্ঞায় আমরা পরে যাব। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, সেখানে একটি বাঘ একটি হরিণ শিকার করেছে। হরিণে তো জীবন আছে, তাই না? প্রাণী হত্যা মহাপাপ, প্রাণী হত্যা করা উচিত নয়। এখন বাঘটি কিন্তু প্রাণী হত্যা করেছে, তাই না? পাশাপাশি দেখো এখানে একটি পাখি শিকার করেছে, একইভাবে একটি শেয়াল শিকার করেছে। এখন আমরা কি বলতে পারবো এই বাঘটি অন্যায় করেছে? আমরা কি বলতে পারবো এই পশুটি অন্যায় করেছে? বলতে পারবো না। সুতরাং ন্যায় নীতি এর মূল্যায়ন কিন্তু পশু পাখির ক্ষেত্রে থাকবে না। তাহলে কার ক্ষেত্রে আমরা নৈতিক মূল্যায়ন করব? সেটি হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, রেশনাল বিংয়ের ক্ষেত্রে। তাহলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের আচরণ। মানুষের আচরণ তো জানলাম, কিন্তু কোন ধরনের মানুষের আচরণ? নীতিবিদ্যা, এখানে দেখো ছবি রেখেছি দুটি। এখানে বোঝাতে চেয়েছি যে যারা হচ্ছে আগে গুহায় বাস করত, যাদের কোনো সমাজ ছিল না, বর্বরের মতন, যাযাবরের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, তাদের জীবনটা বোঝাতে চেয়েছি। নীতিবিদ্যা এই ধরনের মানুষের আচরণ নিয়ে আলোচনা করে না। তাহলে নীতিবিদ্যা কোন ধরনের মানুষকে নিয়ে আলোচনা করে? সমাজে বসবাসকারী মানুষকে নিয়ে। তাহলে নীতিবিদ্যা আলোচনা করে মানুষের আচরণ, সমাজে বসবাসকারী মানুষের আচরণ। এখন সমাজে বসবাসকারী মানুষের কোন ধরনের আচরণ সে আলোচনা করে? এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কি করছে? ফোর্স করছে কাজ করার জন্য। দ্বিতীয় ছবিটিতে কি দেখতে পাচ্ছি? যে একজন ব্যক্তি আরেকজনকে পরিচালিত করছে। দুটো ছবির মিনিং একই, যে অন্যের দ্বারা পরিচালিত হয়ে কাজ করা মানে অনৈচ্ছিক কাজ। নীতিবিদ্যা কিন্তু অনৈচ্ছিক কাজ নিয়ে মূল্যায়ন করবে না, অনৈচ্ছিক কাজকে মূল্যায়ন করবে না। নীতিবিদ্যা মূল্যায়ন করবে কাকে? মানুষের ঐচ্ছিক আচরণকে। ঐচ্ছিক আচরণটি ভালো হলো কি মন্দ হলো, সেই বিষয়টি আলোচনা করবে। তাহলে নীতিবিদ্যা আলোচনা করে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে, এবং ঐচ্ছিক আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এই ধরনের কাজগুলো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। তাহলে এবার চলো আমরা এথিক্সের সংজ্ঞাটা জানি। আমরা উইলিয়াম লিলির সংজ্ঞাটা এখানে রেখেছি। উইলিয়াম লিলি তার অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থে একটি সংজ্ঞা দিয়েছেন। উই মে ডিফাইন এথিক্স as the normative science of human beings living in societies, a science which judges this conduct to be right or wrong, to be good or bad, or in some similar way. মানে কি? আমরা এতক্ষণ যে উদাহরণগুলো দেখলাম, নীতিবিদ্যা সম্বন্ধে যা জানলাম, সেই বিষয়টি কিন্তু এখানে এসেছে, যে নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা কি করে? সে মানুষের আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এই বিষয়গুলোকে মূল্যায়ন করে। তাহলে নীতিবিদ্যা হচ্ছে মূল্যায়নমূলক বিজ্ঞান। সেই অর্থে নীতিবিদ্যাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স, যেটি গ্রিক শব্দ এথোস থেকে উদ্ভূত হয়েছে। এথোস শব্দের অর্থ কি? এথোস শব্দের অর্থ হচ্ছে ক্যারেক্টার। বলা যায় মোরাল নেচার, মানুষের নৈতিক যে প্রকৃতি, সে বিষয়টাই হচ্ছে নীতিবিদ্যা। কিন্তু এথিক্স আর মোরালিটি দুটি কিন্তু এক বিষয় নয়। নীতিবিদ্যা কিন্তু দর্শনের আলোচ্য বিষয়, কিন্তু মোরালিটি কিন্তু দর্শনের আলোচ্য বিষয় না। তাহলে আমরা মোরালিটি এবং এথিক্সের মধ্যে যে পার্থক্য আছে সেটি একটু দেখি। এখানে একজন ব্যক্তি দেখতে পাচ্ছ, যিনি কি করছেন? যিনি চুরি করছেন। চুরি করা
এই বিষয়টি কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? এথিক্স কি বলবে? এথিক্স প্রতিষ্ঠিত হয় নীতি দার্শনিকদের দ্বারা। নীতি দার্শনিকরা কিন্তু নৈতিকতা বিভিন্ন থিওরি দিয়েছেন। সেই অর্থে এথিক্স কিন্তু নীতি দার্শনিকদের দ্বারা প্রতিষ্ঠিত মত। এছাড়াও আমাদের সমাজে এক একটি সমাজে এক একটা এথিক্স দিয়ে সমাজ পরিচালিত হয়। কিছু রুলস আছে, কিছু রেগুলেশন আছে যেগুলো নৈতিকতাকে মেনে চলতে হয়। প্রত্যেকটা প্রফেশনে একটা এথিক্স থাকে। তার মানে এথিক্স হচ্ছে এক গ্রুপ পিপলের গণতান্ত্রিক মত, গণতান্ত্রিক নৈতিক মত। সেই অর্থে এথিক্স বলবে চুরি করা মন্দ। এখন আমরা মোরালিটি দেখি। মোরালিটি হচ্ছে একজন ব্যক্তির নিজস্ব মত, নিজস্ব নৈতিক যে ধ্যান ধারণাকে ব্যক্তি লালন করে, সেটি হচ্ছে মোরালিটি। তাহলে এই মোরালিটি একজন ব্যক্তির নিজস্ব নৈতিক যে ধ্যান ধারণা, যেটি হয়তো সে সমাজ থেকে পেয়েছে, পরিবার থেকে পেয়েছে, ধর্ম থেকে পেয়েছে, এবং সেটাকে সমন্বয় করে ব্যক্তির নিজস্ব একটি নৈতিক ধারণাকে লালন করে, সেটিই হচ্ছে মোরালিটি। সেই অর্থে 9 জনের মধ্যে একজন হয়তো মনে করবে তার পার্সপেক্টিভ থেকে, তার চারিপাশের অবস্থান থেকে সে বিবেচনা করে হয়তো তার কাছে মনে হতে পারে চুরি করা অনৈতিক নয়। সেটি ডিপেন্ড করবে ব্যক্তির নিজস্ব পার্সপেক্টিভের উপর। কিন্তু এথিক্স কিন্তু সার্বিকভাবে বলবে যে না, চুরি করা অন্যায়। আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। এখানে 2 জন বন্ধু কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। একজন বন্ধু হয়তো আরেকজন বন্ধুকে এমন একটি কথা বলল, গোপন কথা, সেটি কাউকে না বলার জন্য। এথিক্স বলবে প্রতিজ্ঞা রক্ষা করা উচিত, এবং বন্ধুটি তোমাকে যা কিছুই বলেছে না কেন তুমি সেটি রক্ষা করো। হয়তো বন্ধুটি বলেছে আমি আজ রাতে সুইসাইড করব। এথিক্স বলবে বন্ধুর প্রতিজ্ঞা রক্ষা করা উচিত। কিন্তু মোরালিটির পার্সপেক্টিভে যদি প্রতিজ্ঞা ভঙ্গ করি, তাতে করে হয়তো আমার বন্ধুটি বেঁচে যাবে। এটি ব্যক্তির নিজস্ব মত দিয়ে সে নিজস্ব নৈতিক ধারণাকে কি করবে, ব্যাখ্যা করবে, করে প্রতিজ্ঞা ভঙ্গ করে হয়তো বন্ধুর জীবন রক্ষাটা জরুরি মনে করবে এবং নতুন সিদ্ধান্ত নেবে। তাহলে মনে হয় এথিক্স কি, মোরালিটি কি কিছুটা বুঝতে পারছি। এবার এথিক্স জিনিসটা আরেকটু ব্যাখ্যা করি। এথিক্স হচ্ছে একটা কমিউনিটি মধ্যে নীতি নৈতিকতার ধারণা। কমিউনিটি সৃষ্টি হয় বিভিন্ন পেশাজীবীর মানুষকে নিয়ে, এবং প্রত্যেকটা পেশায় কিন্তু এক একটি এথিক্স মেনে চলতে হয়, রুলস রেগুলেশন, এবং যদি সেটি কেউ ভঙ্গ করে তাহলে তাকে শাস্তি পেতে হয়। আবার এই শাস্তির ধরনটি এক এক সমাজ থেকে সমাজে, রাষ্ট্র থেকে রাষ্ট্রে ভিন্ন। শাস্তি কি, অন্যান্য নৈতিক নীতি কি, সব কিছুই কিন্তু এক সমাজ থেকে আরেক সমাজে ভিন্ন হতে পারে। আমরা এথিক্স দেখব প্রফেশনের ক্ষেত্রে। একজন ডাক্তার কিন্তু তার রোগীকে এথিক্যালি সেবা দিতে বাধ্য। তার নৈতিক নীতিগুলো মেনে চলে সে কিন্তু সেবা দিবে। সেক্ষেত্রে তার মোরালিটি যেটি হোক না কেন, সেটিকে সে পেশার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না। রিলিজিয়ন, ধর্মে কিন্তু নৈতিক বাণী আছে, ধর্মীয় নীতি কিন্তু আমরা মেনে চলি, ধর্মে কিন্তু এথিক্স আছে। তাহলে এবার এক দৃষ্টিতে আমরা এথিক্স আর মোরালিটির পার্থক্যটা দেখি। এথিক্স আর মোরালিটি দুটি ছবি দেখো। তার মানে এথিক্স হচ্ছে আমি এবং তুমি মিলে, মানে সমাজকে মিলে, একটি কমিউনিটি মিলে এথিক্স গঠিত হয়। কিন্তু মোরালিটি হচ্ছে আমি ব্যক্তি, আমার নিজস্ব নৈতিক ধারণা, যেটি সামাজিক যে এথিক্স সেটি থেকে ভিন্ন হতে পারে। এথিক্স শব্দটির উৎপত্তি আমরা জেনেছি, যেটি হচ্ছে গ্রিক শব্দ ইথোস থেকে, এবং যার অর্থ হচ্ছে ক্যারেক্টার। মোরালিটি শব্দটি ল্যাটিন শব্দ মোস থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে কাস্টম। এথিক্স কিন্তু দর্শনের শাখা, মোরালিটি দর্শনের শাখা নয়। এথিক্স সামাজিক নিয়ম, সামাজিক প্রথা, সমাজের মানুষের আচরণ, এই বিষয়টি নিয়ে এথিক্স তৈরি হয়। কিন্তু মোরালিটি কিন্তু একজন ব্যক্তির নিজস্ব নিয়ম। এথিক্স ভালো মন্দ আচরণ নির্ভর, মানে আচরণের ভালো মন্দ মূল্যায়ন করে। কিন্তু মোরালিটি কোনটি ভালো কোনটি মন্দ শুধু সেটিকে, নিজের ইন্টারনাল বিষয়টিকে জাজ করে।
সেই অর্থে এথিক্স কিন্তু বিষয়নিষ্ঠ, সার্বিকভাবে যেটা সত্য সেটিকে অনুসন্ধান করে, সার্বিক নৈতিক নিয়মকে অনুসন্ধান করে, কিন্তু মোরালিটি কিন্তু ব্যক্তিনিষ্ঠ, আবেগ নির্ভর। এথিক্স সেখানে সার্বজনীন ভালোর অনুসন্ধান করে, মোরালিটি সেখানে ভালোর নীতি কী হবে, আমার ক্ষেত্রে ভালোর নীতি কী প্রযোজ্য হবে সেটিকে নির্ধারণ করে। ব্যবসা বা অন্যান্য পেশার ক্ষেত্রে এথিক্স প্রযোজ্য, কিন্তু মোরালিটি কিন্তু এই প্রফেশনের ক্ষেত্রে জড়িত নয়। তাহলে আশা করছি তোমরা এথিক্স এবং মোরালিটির পার্থক্যটি বুঝতে পেরেছ, যদিও খুব সূক্ষ্ম পার্থক্য। আমরা ইতিমধ্যে জেনেছি নীতিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। এখন আমরা একটু জানব যে নীতিবিদ্যা কি আসলেই বিজ্ঞান এবং সেটি কোন ধরনের বিজ্ঞান। বিজ্ঞান কি আমরা সবাই জানি। বিজ্ঞান হচ্ছে কি একটি কোনো বিষয়ে সম্বন্ধে একটি বিশেষ জ্ঞান। বিজ্ঞান তার নিজস্ব কিছু পদ্ধতি দ্বারা, যৌক্তিক অনুসন্ধানের দ্বারা সত্য প্রতিষ্ঠা করতে চায়। বিজ্ঞান দুই প্রকার, বিষয়নিষ্ঠ, আদর্শনিষ্ঠ। বিষয়নিষ্ঠ বিজ্ঞান কোনগুলো? যেমন আমরা রসায়ন বিজ্ঞান, পদার্থবিদ্যা, মনোবিদ্যা, এগুলো কিন্তু বিষয়নিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কোনটি? যেটি আদর্শের আলোকে কোনো কিছুকে মূল্যায়ন করে। সেই অর্থে নীতিবিদ্যা কি করে? মানব আচরণকে নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করে। সেই অর্থে নীতিবিদ্যা কিন্তু বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞানের মতন গবেষণাগারে নিয়ে নীতিবিদ্যার যে বিষয়গুলোকে কিন্তু কি করা যায় না, অনুসন্ধান করা যায় না। কিন্তু তবুও নীতিবিদ্যা বিশেষ জ্ঞান অর্জন করতে চায়। নীতিবিদ্যার রয়েছে কিছু পদ্ধতি, নীতিবিদ্যা যৌক্তিক অনুসন্ধান করে এবং সর্বোপরি সার্বিক সত্যতার অনুসন্ধান করে। সেই অর্থে নীতিবিদ্যা কিন্তু একটি বিজ্ঞান। এখানে দেখো আরেকটি জিনিস লিখেছি যে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও পরানীতিবিদ্যা। পরানীতিবিদ্যা একটি নতুন টার্ম তোমাদের মনে হতে পারে। এতক্ষণ যা কিছু নিয়ে আলোচনা করলাম সবটাই ছিল আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, মানে হচ্ছে নৈতিক আদর্শের আলোকে মানুষের আচরণকে মূল্যায়ন করা সংক্রান্ত বিদ্যা। পরানীতিবিদ্যা কিন্তু সমকালীন নীতিবিদ্যা, যা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার প্রতিক্রিয়া স্বরূপ গড়ে উঠেছে। পরানীতিবিদ্যা কি আমরা একটু বুঝবো এখন। এখানে দেখো আমি কি করেছি, একটি ছবি রেখেছি যেখানে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার যে মূল্যায়নের পন্থা সেটি বোঝানোর জন্য, যে কোনটি ভালো কোনটি মন্দ সেটি দিয়েই কিন্তু আমাদের কি করতে হয়, প্রতিনিয়ত নৈতিক সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু পরানীতিবিদ্যা কিন্তু এটিকে গ্রহণ করেন না। এই যে নৈতিক অবধারণ, যে এই ব্যক্তিটি ভালো এই ব্যক্তিটি মন্দ, একে আমরা কিভাবে যাচাই করব, এই প্রশ্নটি উত্থাপন করেন পরানীতিবিদরা। তাদের ব্যাখ্যাটা আমরা একটু দেখি। পরানীতিবিদরা উদাহরণ দিবেন, যেমন এখানে আমি একটি বাক্য রেখেছি 2 + 2 = 5। এই যে বাক্যটিকে আমরা কি করতে পারি, যাচাই করতে পারি, সত্য না হয় মিথ্যা, সেটিকে সহজে আমরা যাচাই করতে পারি এবং বলতে পারি যে বাক্যটি মিথ্যা। অথবা আরেকটি বাক্য দেখাই, আরেকটি অবধারণ আর কি, উদাহরণে যে সূর্যের চারদিকে কি ঘটছে, গ্রহগুলো আবর্তিত হচ্ছে। এই বাক্যটি, এই অবধারণটি যদি বলি যে গ্রহগুলো সূর্যের চারদিকে আবর্তন করে, এটিকে আমরা সরাসরি প্রমাণ দেখাতে পারবো না সত্য কি মিথ্যা, তবু পরোক্ষভাবে কিন্তু আমরা প্রমাণ দেখাতে পারবো, কারণ বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করে এটি প্রমাণ করেছেন। প্রথম বাক্যটি এবং দ্বিতীয় বাক্যটি যে 2 + 2 = 5 মিথ্যা, দ্বিতীয় বাক্যটি কিন্তু সত্য। এইটিকে কিন্তু আমরা সরাসরি প্রমাণ করতে পারবো অথবা পরোক্ষভাবে প্রমাণ করতে পারবো। কিন্তু যখনই বলছি দিস ইজ গুড, দিস ইজ ব্যাড, এটিকে কিন্তু আমরা প্রমাণ করতে পারছি না, মানে সার্বিক কোনো মানদণ্ডে পরিমাপ করতে পারছি না। সেই জন্য নৈতিক এই অবধারণগুলোর বিরুদ্ধে আপত্তি তুলেছেন পরানীতিবিদরা। নৈতিক পথ, নৈতিক অবধারণ, সেগুলোর বিশ্লেষণ করাই হচ্ছে পরানীতিবিদ্যার কাজ। তাহলে আমরা দেখব পরানীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি, মেটা এথিক্স। মেটা এথিক্স সর্বপ্রথম 1903 সালে জর্জ এডওয়ার্ড মুরের আলোচনায় আমরা
সমকালীন নীতি দর্শনের যে ধারা সেটি লক্ষ্য করি। জর্জ এডওয়ার্ড মুর, তিনি সর্বপ্রথম প্রশ্ন উত্থাপন করেন, আমরা যে নৈতিক পদ ব্যবহার করি, ভালো, এই ভালোটি কি, ভালোর অর্থ কি, ভালোকে কি সংজ্ঞায়ন করা যায়? জর্জ এডওয়ার্ড মুর তার প্রিন্সিপিয়া এথিকা নামক গ্রন্থে এই প্রশ্নটি উত্থাপন করেন, অর্থাৎ নৈতিক পদের সংজ্ঞায়নমূলক প্রশ্ন, নৈতিক পদের বিশ্লেষণমূলক প্রশ্ন। এই পরানীতিবিদ্যা মূলত বিশ্লেষণী চিন্তাধারার বিদ্যা। পরবর্তীতে ডেভিড হিউম এবং এ.জে. এয়ার, এছাড়াও শার্লে, এদের দর্শনে কিন্তু আমরা পরানীতিবিদ্যার আলোচনা পাই। তারাও কিন্তু কি করেছেন, তারা কিন্তু আদর্শনিষ্ঠ নীতিবিদ্যাকে অস্বীকার করেছেন এবং তারা যে বিষয়গুলো আলোচনা করছেন সেটি হচ্ছে নৈতিক পদ, নৈতিক অবধারণের বিশ্লেষণমূলক আলোচনা। তাহলে পরানীতিবিদ্যা কি? পরানীতিবিদ্যা হচ্ছে নৈতিক পদ, নৈতিক অবধারণের বিশ্লেষণমূলক বিদ্যা। পরানীতিবিদদের নৈতিক বিষয় সম্বন্ধে কি সমস্যা ছিল? সেটি কি? অর্থ সম্পর্কীয় সমস্যা, অর্থাৎ নৈতিক পদগুলো, সেগুলোর কি কোনো অর্থ আছে? সেগুলো কি বিষয়নিষ্ঠ না বস্তুনিষ্ঠ? দ্বিতীয় সমস্যাটি ছিল পদ্ধতি সম্পর্কীয় সমস্যা, অর্থাৎ কোন পদ্ধতির ভিত্তিতে আমরা নৈতিক যে পদগুলো, নৈতিক যে অবধারণগুলো গ্রহণ করি সেটির পদ্ধতি কি হবে। যেমন আমরা বললাম যে চুরি করা অন্যায়, এক্স নামে একটি ব্যক্তি চুরি করেছে, সুতরাং এক্স নামের ব্যক্তিটি অন্যায় করেছে। এই যে সিদ্ধান্তে পৌঁছালাম, কিন্তু যে আশ্রয় বাক্যকে ভিত্তি করলাম সেই আশ্রয় বাক্যকে আমি কিভাবে প্রমাণ করব, তার পদ্ধতিটি কি, সেটি কিন্তু আদর্শনিষ্ঠ নীতিবিদ্যায় দিতে পারে না। এই বিশ্লেষণমূলক আলোচনাই হচ্ছে পরানীতিবিদদের কাজ। জ্ঞান সম্পর্কীয় সমস্যা মানে হচ্ছে এই যে নৈতিক মতবাদ আমরা দিচ্ছি সেটিকে কিভাবে সমর্থন করব, সেটি কি সার্বিক না বিশেষ, সেটি কি ব্যক্তি নিজের আবেগের বশে বলে নাকি সার্বজনীনভাবে স্বীকৃত, এই বিষয়গুলো কিন্তু পরানীতিবিদদের সমস্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞানের ক্ষেত্রে। তাহলে এ পর্যন্ত আমরা পরানীতিবিদ্যা ও আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা সম্বন্ধে জানলাম। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা কিন্তু প্রাচীন যে নীতিবিদ্যাটি, পরানীতিবিদ্যা কিন্তু সমকালীন নীতিবিদ্যা। আদর্শনিষ্ঠ নীতিবিদ হচ্ছেন কারা? কান্ট, মিল, বেনথাম এরা। পরানীতিবিদ কারা? আমরা দেখেছি মুর, হিউম, তারা। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা মূল্যায়নমূলক, পরানীতিবিদ্যা কি বিশ্লেষণমূলক। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা কিন্তু কি করে? নৈতিক পদগুলোকে, অবধারণগুলোকে মূল্যায়ন করে, নৈতিকতার বিষয়গুলোকে মূল্যায়ন করে। পরানীতিবিদরা নৈতিক পদ, নৈতিক অবধারণকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, অর্থ অনুসন্ধান করে। তাহলে এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। বিজ্ঞান। নীতিবিদ্যা হচ্ছে বিজ্ঞান, আমরা জেনেছি, এবং বিজ্ঞানকে জেনেছি বিষয়নিষ্ঠ, আদর্শনিষ্ঠ। কিন্তু বিজ্ঞানকে প্রয়োগ করা যায় কি না সেই অর্থে বিজ্ঞান দুই প্রকার, একটি হচ্ছে তাত্ত্বিক, একটি হচ্ছে ব্যবহারিক। তাত্ত্বিক হচ্ছে যেটি তত্ত্ব দেয়, তত্ত্বমূলক, থিওরি দেয়, থিওরিটিক্যাল। ব্যবহারিক হচ্ছে কোনটি? যেটিকে বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। সেই অর্থে নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? আমরা দেখি নীতিবিদ্যা হচ্ছে তাত্ত্বিক এবং একই সাথে নীতিবিদ্যা কিন্তু ব্যবহারিক বিজ্ঞানও। নীতিবিদ্যাতে যেমন আছে নৈতিক থিওরি সংক্রান্ত মত, একইভাবে নীতিবিদ্যাকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। এই অর্থে নীতিবিদ্যা ব্যবহারিক। আমরা তাহলে নীতিবিদ্যার এই পর্যন্ত যা কিছু জানলাম তার প্রেক্ষিতে একটু দেখো, আমি এখানে রেখেছি নীতিবিদ্যা মধ্যে আছেন মেটা এথিক্স, নর্মেটিভ এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স। মেটা এথিক্স, নর্মেটিভ এথিক্স এতক্ষণ আমরা জানলাম, এখন আমরা অ্যাপ্লাইড এথিক্স জানবো, মানে হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা কি। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যা, অ্যাপ্লাইড এথিক্স, একজন ব্যক্তির ছবি আছে এখানে, ইনি একজন লেখক, ওনার নাম হচ্ছে পিটার সিঙ্গার। পিটার সিঙ্গার কি বলেছেন আমরা দেখি। Ethics is not a matter of factual knowledge in the way that the sciences and other branches of inquiry are,
Rather, it has to do with determining the nature of normative theories and applying this set of principles to practical moral problems. মানে হচ্ছে নীতিবিদ্যাকে অন্যান্য যে বিজ্ঞান আছে, বিষয়নিষ্ঠ বিজ্ঞান, তাদের সাথে কি করা যাবে না, তুলনা করা যাবে না, বরং নীতিবিদ্যার যেই ধরন, যে পদ্ধতি, সেটি হচ্ছে কেমন, সেটি হচ্ছে নৈতিক যেই ধারণাগুলোকে আছে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা, সেটি হচ্ছে নীতিবিদ্যার কাজ। এবার আমরা ব্যবহারিক নীতিবিদ্যার কিছু প্রকার আমরা দেখব। প্রথমেই রেখেছি, দেখো কি দেখা যাচ্ছে, বিজনেস এথিক্স, ব্যবসায় নীতিবিদ্যা। এখানে দেখো আরও কিছু উপরে ব্যবসায় নীতিবিদ্যার কিছু নিয়মের বিষয়টি আছে। প্রিন্সিপালস, রিলায়েবিলিটি, ট্রাস্ট, রেসপন্সিবিলিটি, চয়েস, রিলেশনশিপ, মোরালিটি, বিহেভিয়ার, এই বিষয়গুলো একজন বিজনেস এথিক্সের ক্ষেত্রে, একজন ব্যবসায়ীর ক্ষেত্রে এই এথিক্সগুলো মেনে চলতে হয়। বিজনেস মানে তো প্রফিট, সেখানে আমি আমার রিলেশনশিপ কেন দেখব? বিজনেস মানেই হচ্ছে পোকার গেমের মতন, যেখানে আমরা কি করি, আমার বন্ধুকে হারানোর মাধ্যমেই কিন্তু আমি জয়ী হতে পারি। বিজনেসটাও তেমন, সেখানে আমি বন্ধুত্ব বলে কিছু নেই, আমার প্রফিট আমি দেখব। কিন্তু না, নীতিবিদরা কি করেছেন, বিজনেস এথিক্সের কথা বলেছেন, ব্যবসার ক্ষেত্রে আমাকে অবশ্যই নৈতিক নিয়মকে মেনে চলতে হবে। তাহলে বিজনেস এথিক্স হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার একটি আলোচ্য বিষয়। প্রফেশনাল এথিক্স একই রকম, যেমন আমি একটি প্রফেশনে আছি, আমি একজন শিক্ষক, আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে দায়বদ্ধতা আছে, আমার শিক্ষার্থীদের ক্ষেত্রে দায়বদ্ধতা আছে, এবং সেগুলোকে আমি আমার মোরালিটি দিয়ে প্রভাবিত করব না, বরং আমি সেই রুলস রেগুলেশন, সেই এথিক্যাল রুলস রেগুলেশন আমি মেনে চলব। ডাক্তারদের ক্ষেত্রেও এথিক্স মেনে চলতে হয়। একজন ডাক্তারের কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া, একজন রোগীকে সেবা করা, তাকে উপযুক্ত চিকিৎসা দিয়ে সারিয়ে দেওয়া। এখানে কিছু এথিক্যাল রুলস আছে যেগুলো ডাক্তারকে মেনে চলতে হয়। হিউম্যান রাইটস কোন অর্থে? নীতিবিদরা কিন্তু হিউম্যান রাইটসের কথা বলেন, ইকুইটির কথা বলেন, সেই অর্থে হিউম্যান রাইটস। কার কার ইকুইটি? ইকুইটিটা হচ্ছে জেন্ডার ইকুইটি, ইকুইটা হচ্ছে এনিমেলের ক্ষেত্রে ইকুইটি। ব্যাপারটা কেমন? যেমন আমরা ব্যক্তিসত্তা, আমরা সমাজে দেখতে পাই নারী পুরুষের অসমতা, সে ব্যাপারে আন্দোলন করেছেন নীতিবিদরা, এবং পশুদের অধিকার নিয়ে আন্দোলন করেছেন নীতিবিদরা। এই অর্থে কারণ হচ্ছে মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে বুদ্ধিমান সত্তা, রেশনাল বিং, এবং রেশনাল বিং হিসেবে প্রত্যেকটি ব্যক্তিকে, মানুষকে ব্যক্তি হিসেবে স্বীকার করতে হবে। বুদ্ধিমান সত্তাই হচ্ছে ব্যক্তি, সে মানুষ কিংবা অন্য কিছু। সেই অর্থে প্রত্যেকটা হিউম্যানের একটি রাইট আছে, সেই রাইটের কথা বলেছেন নীতিবিদরা। সে অর্থে ফেমিনিজমের কথা বলেছেন নীতিবিদরা, যে নারীবাদ। যেমন এখানে কিছু ছবি রেখেছে, যে আমাদের সমাজে বলো বা এখন হয়তো একটু কমে এসেছে, কিন্তু আগে এরকম ছিল যে নারীদেরকে কি করা হতো, সকল ক্ষেত্রে পিছিয়ে রাখা হতো, কম দেওয়া হতো, নারীদেরকে বাক স্বাধীনতা দেওয়া হতো না, নারীদেরকে সবসময় নিচু দেখানো হতো। এর বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ স্বরূপ নারীবাদী আন্দোলন। সেটি যে শুধু নারীরা করেছে তা না, সেটি করেছে নীতিবিদরা, নারীর সাথে পুরুষরাও ছিলেন। ইকুইটি, জেন্ডার ইকুইটির জন্য আন্দোলন তুলেছেন। এ অর্থে ফেমিনিজম হচ্ছে, যে নীতিবিদ্যার যে ফেমিনিজমের আলোচনা, সেটি কিন্তু 5 রকমের: লিবারেল ফেমিনিজম, রেডিক্যাল ফেমিনিজম, মার্কসিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ফেমিনিজম, কালচারাল ফেমিনিজম অ্যান্ড ইকো ফেমিনিজম। এই 5টির ডিটেলসে আমি আজ যাব না। এর পরবর্তীতে আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি কি একটি ছবি, যেখানে একজন পশুকে কি করা হচ্ছে, পশুর উপর কোনো চিকিৎসা প্রয়োগ করা হচ্ছে। আর একটু দেখি যে এখানে কি করা হচ্ছে, কিছু টেস্ট করা হচ্ছে পশুর উপর। এই যে গবেষণাগারে পশু পাখিকে গিনিপিগ বানিয়ে কিছু টেস্ট করা হয়, নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়, নতুন নতুন কেমিক্যাল প্রয়োগ করে আগে পশু পাখির উপর দেখা হয়। সামান্য লিপস্টিক অথবা কসমেটিক্স, এই ধরনের জিনিসগুলো কিন্তু আগে
পশুর উপর টেস্ট করা হয়, এবং এতে অনেক সময় পশু পাখির কী হয়, শরীর পুড়ে যায় কেমিক্যালের প্রচুর প্রভাব থাকলে। এই যে ক্ষতিটি একজন অ্যানিমেলের হয়ে যাচ্ছে, একটি অ্যানিমেলের হয়ে যাচ্ছে, সেটি কিন্তু কি করা হয় না, নৈতিক দিক থেকে যাচাই করা হয় না। কিন্তু পশু পাখিও কিন্তু প্রাণ সম্পন্ন সত্তা, তাকে এভাবে কষ্ট দেওয়ার অধিকার কিন্তু আমাদের নেই। সেই অর্থে নীতিবিদরা কিন্তু আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, অ্যানিমেলেরও রাইট আছে, তাদের উপর কি করা যাবে না, এক্সপেরিমেন্ট করা যাবে না। এছাড়াও আমরা কি করি, আমরা চামড়ার জুতো পরি, চামড়ার কোট ব্যবহার করব, চামড়ার ব্যাগ ব্যবহার করব। এই জিনিসগুলোর জন্য কি করতে হয়, একটা পশুকে হত্যা করতে হয় এবং তারপর তার চামড়াটি দিয়ে আমরা এগুলো তৈরি করি। এটি কতটুকু নৈতিকভাবে গ্রহণযোগ্য, সেই প্রশ্নটি উত্থাপন করেছেন নীতিবিদরা। এরপরে দেখো এখানে কি, গাছ, সবুজ গাছ, সতেজ পরিবেশ, পরিবেশ নীতিবিদ্যার ব্যবহারিক নীতিবিদ্যার একটি অন্যতম আলোচ্য বিষয়। সমাজবিজ্ঞানীরা শুধু আলোচনা করেন পরিবেশ কিভাবে দূষিত হয়, কি করলে দূষণ হবে না সেটি, কিন্তু পরিবেশকে দূষিত করার ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি নিয়ে, মূল্যায়নের বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয় না। নীতিবিদরা এ বিষয়টি আলোচনা করেছেন, যেমন কলকারখানার যেই বজ্রগুলো মিশে যাচ্ছে, তারপরে হচ্ছে আরও আবর্জনা, গার্বেজ, এগুলো কোন অর্থে নৈতিকতার প্রশ্নটি এখানে কিভাবে জড়িত হয়। আমরা দেখব যে বড় বড় কান্ট্রিগুলো আমাদের মতো দরিদ্র দেশে কি করে, কলকারখানা সৃষ্টি করে, কলকারখানা করে সেখানে কি করে, অনেক শ্রমিক নিয়োগ দেয়। এবং আমাদের দেশের যেহেতু দরিদ্র দেশ, এবং আমাদের মতো আরও দরিদ্র দেশগুলোতে কি হয়, এতে অনেকের কর্মসংস্থান হয়, অনেকে উপকৃত হয় আমরা মনে করি, কিন্তু পরোক্ষভাবে কিন্তু এটি ক্ষতিকর, পুরো দেশের জন্য ক্ষতিকর, হুমকি স্বরূপ। এসব কলকারখানার বজ্রগুলো, ধোঁয়াগুলো, এগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকর পরিবেশের জন্য। পরিবেশটি নষ্ট হয়ে যায় এবং সেই পরিবেশের জন্য কিন্তু ভিকটিম হয় কে, সেই দেশের মানুষ। এখন কেউ যদি এই যুক্তি দেয় যে হ্যাঁ, ওখানে আমি কলকারখানা গড়েছি, তাতে তো কি হয়েছে, তাতে তো অনেকে কর্মসংস্থান হয়েছে, আমি তো অর্থের বিনিময়ে সেটিকে ওখানে প্রতিষ্ঠা করেছি, কিন্তু অর্থের বিনিময়েও আমি কি আরেকজনের ক্ষতি করতে পারি, সেক্ষেত্রে কি আমার কোনো দায়বদ্ধতা নেই, এই প্রশ্নটি করেছেন নীতিবিদরা। সেই অর্থে পরিবেশের ক্ষেত্রে আমরা নৈতিকতার প্রশ্ন উত্থাপন করতে পারি এবং নীতিবিদরা তাই করেছেন। ধনী দরিদ্রদের কি, ধনীদের সম্পদে কোনো দাবি আছে কি না, হ্যাঁ, এই বিষয়টি নীতিবিদ্যায় আলোচনা করা হয়। ব্যবহারিক নীতিবিদ্যায় ফ্যামিলি বন্ডিং নিয়ে আলোচনা করা হয়, ফ্যামিলি বন্ডিং কতটুকু গুরুত্বপূর্ণ, এবং ওয়ার অ্যান্ড পিস, শান্তি এবং যুদ্ধ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই পর্যন্ত আমরা জানলাম ব্যবহারিক নীতিবিদ্যা সম্পর্কে। নীতিবিদ্যা কি, আমার সামনে পথ খোলা, আমি কোন দিকে যাব। এই যে নীতিবিদ্যা, আমরা কি করব, কোন কাজটি করা উচিত, কোন কাজটি করা অনুচিত, কোন কাজটি নৈতিক, কোন কাজটি অনৈতিক, কেন নৈতিক কাজ করব, এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে। সার্বিক নীতি কি হবে, এই সার্বিক নীতি প্রণয়নে কিন্তু বিভিন্ন থিওরি দিয়ে গেছেন বিভিন্ন নীতি দার্শনিকরা। থিওরিগুলো কি কি, 3 ধরনের থিওরি আছে, টেলিওলজিক্যাল, ডিওন্টোলজিক্যাল অ্যান্ড ভার্চু এথিক্স। টেলিওলজিক্যাল, ডিওন্টোলজিক্যাল, ভার্চু এথিক্স কি, 3টি পদ্ধতি, নৈতিক কাজ কেন করব, কোন কাজটিকে নৈতিক বলবো, কোন কাজটিকে অনৈতিক বলবো, সেই সংক্রান্ত 3টি থিওরি। তাহলে আমরা দেখি সেই 3টি থিওরি কি বলে। এখানে রেখেছি, প্রথমটি রেখেছি ডিওন্টোলজিক্যাল, দ্বিতীয়টি রেখেছি টেলিওলজিক্যাল। ডিওন্টোলজিক্যাল যে থিওরি, সেটি হয় ডিউটি বেসড থিওরি, মানে হচ্ছে কর্তব্য কি, কর্তব্য অনুযায়ী কাজ করব, নৈতিক নিয়ম পালন করে কাজ করব, নৈতিক নিয়মগুলো যেগুলো আছে তার প্রতি শ্রদ্ধা রাখবো, সেটি হচ্ছে আমাদের কাজ, কর্তব্য। এবং নৈতিক কোনটি, অনৈতিক কোনটি, এই দ্বন্দ্ব যখন আমাদের সামনে আসবে, তখন আমরা আমাদের নৈতিক নিয়ম মানব, নৈতিক নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করব, সেটি হচ্ছে ডিওন্টোলজিক্যাল থিওরি। এবং ডিওন্টোলজিক্যাল থিওরি আমরা পাবো কান্টের দর্শনে। টেলিওলজিক্যাল থিওরি কি,
টেলিওলজিক্যাল থিওরি হচ্ছে যেটি কি করে, ফলাফল দিয়ে নৈতিকতাকে অনৈতিকতাকে বিবেচনা করে। কোনটি রাইট কোনটি রং এটি আমরা পাবো হচ্ছে আমাদের তখনকার পরিস্থিতিতে যেটি সঠিক মনে হবে, যেটি ভালো ফল দিবে, তার উপর নির্ভর করে আমরা ন্যায় কোনটি অন্যায় কোনটি সেটিকে নির্বাচন করব। এবং এই টেলিওলজিক্যাল থিওরিটি আমরা পাবো জন স্টুয়ার্ট মিলের দর্শনে, জেরেমি বেন্থামের দর্শনে, উপযোগবাদী দর্শনে। ভার্চু এথিক্স কি? ভার্চু এথিক্স হচ্ছে যে একজন ব্যক্তি তার নিজের কাজ দ্বারাই সে নির্ধারণ করবে কোন কাজটি সঠিক কোন কাজটি ভুল। ব্যক্তি নিজেকে জানে এবং নিজের ভিতরের যে বিষয়টি আছে, নৈতিকতার বিষয়টি দিয়ে সে জাজ করবে কোনটি সঠিক কোনটি ভুল। যেমন এখানে ভার্চু এথিক্স সম্বন্ধে অ্যারিস্টটলের যে উক্তিটি রেখেছি, ভার্চু লাইজ ইন আওয়ার পাওয়ার অ্যান্ড সিমিলারলি so does vice, because where it is in our power to act, it is also in our power not to act. মানে হচ্ছে আমরা চাইলেই ভালো কাজ করতে পারি, সেখানে আমরা চাইলেই নাও করতে পারি। সুতরাং চয়েস হচ্ছে আমাদের নিজেদের। তাহলে এই ভার্চু এথিক্স আমরা পাবো কার দর্শনে? সেটি হচ্ছে অ্যারিস্টটলের দর্শনে। এবারে এই যে তিনটি থিওরি আমি তোমাদের বললাম, একটু কঠিন মনে হচ্ছে, আমি সহজ করে এই উদাহরণটা দিয়ে তোমাদের বোঝাবো। এখানে কি দেখতে পাচ্ছি? এটি ট্রেন, একটি রেল লাইনটি দুটি পথে বেঁকে গেছে এবং সোজা পথে গেলে কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে, একটু বাঁকা পথে গেলে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং নিচে একটি দেখতে পাচ্ছ কি, একটি সুইচ। সেই সুইচটি টেপার সাথে, সেই সুইচ বাটনটিকে ক্লিক করার সাথে সাথে ট্রেনটি গতিপথ নির্ধারণ করবে। ধরে নেই এই ট্রেনটির যাওয়ার রাস্তা ছিল যে সোজা যে রাস্তাটি সেটি, এটি তার যাওয়ার শিডিউলে ছিল, সে সোজা যাবে। এখন এই যে ব্যক্তিটি বাটনটি টিপবে, সেই ব্যক্তিটি হচ্ছে তুমি বা আমি, ব্যক্তি নিজে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ট্রেনটি কোন দিকে যাবে। এখানে কিন্তু নৈতিকতার প্রশ্ন জড়িত। আমি কি করব? ট্রেনটি যাওয়ার কথা সোজা, এবং সোজা যদি যায় তাহলে কি হবে? এতগুলো লোক মারা যাবে। ট্রেনটিকে যদি আমি বাঁকা দিকে ঘুরিয়ে দেই তাহলে কি হবে? একটি লোক মারা যাবে। যেটি টেলিওলজিক্যাল থিওরি, কনসিকুয়েন্স বেসড থিওরি, যেটি মনে করে ফলাফল দিয়েই আমরা নির্ধারণ করব, পরিস্থিতি দিয়ে ফলাফল দিয়ে নির্ধারণ করব কোনটি ঠিক কোনটি ব্যাঠিক, সেই থিওরি মনে করবে যে ট্রেনটি যদি এই যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার দিকে যায়, আমি যদি ট্রেনটিকে ঘুরিয়ে দেই গতিপথটি, তাহলে কি হবে? এতগুলো ব্যক্তির পরিবর্তে একজন মারা যাবে, সেই ক্ষেত্রে অনেকগুলো লোক বেঁচে যাবে। এই টেলিওলজিক্যাল থিওরি অনুযায়ী এই কাজটি উচিত যেখানে অধিক সংখ্যক লোকের স্বার্থ রক্ষিত হয়, এবং সেই অনুযায়ী মনে করবে যে আমি নৈতিক কাজটি করেছি, আমি অনেককে রক্ষা করেছি একজনের জীবনের বিনিময়ে। কিন্তু ডিওন্টোলজিক্যাল থিওরি, যেটি ডিউটি বেসড থিওরি, যেটি নৈতিক রুলসকে সম্মান করে কাজ করে, সে কিন্তু ফলাফল দিয়ে বিবেচনা করে না, বরং নৈতিক নিয়ম দিয়ে বিবেচনা করে। সেটি কি বলবে? সেটি বলবে যেহেতু ট্রেনটি যাওয়ার কথা ছিল সোজা পথে, এটি নিয়মে ছিল, সুতরাং আমি যদি বাটনটি টিপে তার সোজা পথটিকে ঘুরিয়ে দিই, সেক্ষেত্রে আমি যে একজন ব্যক্তিকে হত্যা করলাম, আমি তার প্রতি অন্যায় করলাম। কারণ ব্যক্তিটি কিন্তু কি ছিল না, সঠিক জায়গায় দাঁড়িয়েছিল, সে জানতো যে এই পথে ট্রেনটি যাওয়ার কথা না। ভুল যারা করেছে এই অধিক সংখ্যক লোক করেছে, সুতরাং আমার রুল যেটা ছিল আমি রুল মেনেছি, সেই ক্ষেত্রে অধিক লোকের প্রাণ গেলেও আমি কাজটি নৈতিক করেছি। সুতরাং এই যে দ্বন্দ্ব, এই থিওরিগুলোতে কিন্তু নৈতিকতার এই দ্বন্দ্বগুলো আছে। ভার্চু এথিক্স বলবে আমি আমার নিজেকে দিয়ে নিজের ভালোত্ব মন্দকে মূল্যায়ন করব। সেই অর্থে সম্পূর্ণ নৈতিকতার বিষয়টি কিন্তু জড়িত হয়ে আছে আমার একটি বাটন টিপার মাধ্যমে, আমি কোন দিকে যাব। তো নীতিবিদ্যার এই থিওরিগুলো আমরা পড়ব সামনের ক্লাসগুলোতে। তো
তো আজকে আমি যে আলোচনাগুলো রাখলাম সেগুলো সব কিছুই ছিল নীতিবিদ্যার একেবারে বেসিক আলোচনা। আশা করি নীতিবিদ্যা কি মোটামুটি তোমরা একটি ধারণা লাভ করেছো। তাহলে শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এখানে একটি বাণী তোমাদের জন্য রেখেছি, আশা করি তোমরা সেটিকে মাথায় রাখবে। নো ম্যাটার হাউ এডুকেটেড, ট্যালেন্টেড, রিচ or cool you believe you are, how you treat people ultimately tells all. Integrity is everything. মানে হচ্ছে তুমি যা কিছুই করো না কেন, যা কিছুই হও না কেন, তোমার আচরণই কিন্তু তোমাকে বলে দিবে তুমি কেমন। তোমার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে তোমার ইন্টিগ্রিটি। তাহলে শিক্ষার্থীরা, আশা করব তোমরা নৈতিক আচরণগুলো কি সেগুলো জানবে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। তোমাদের সকলের সুখী সুন্দর জীবন প্রত্যাশা করে আমি আমার ক্লাস আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।